এদেশে প্রশাসনকে তাদের মতো চালানোর মধ্য দিয়ে প্রশাসনও তাদের কথা শোনার কারণে তাদের পেশাদারিত্ব হারাতে বাধ্য হয়েছিল। কারণ তাদের কথা না শুনলে তাদের চাকরি থাকতো না, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এক কথা বলতে গিয়ে বাংলাদেশ 53 বছর পর আবার পিছন থেকে হাঁটা শুরু করেছিল। সেখান থেকে আজকে দিন গত বছর থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চাচ্ছে, এখন আমরা সেই বাংলাদেশ পাইনি ভাই আমার। কারণ এখনো সেই বিশৃঙ্খল অবস্থায় আছে। পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের দেশের দিকে চেয়ে আছে, তারা একটা সুস্থ নির্বাচনের অপেক্ষা আছে। আমাদের দেশের প্রধান উপদেষ্টা উনি সারা পৃথিবীতে সমর্থিত, কিন্তু 1 বছর হয়ে গেল, 1 বছরের মধ্যে এই দেশে কোনো বিনিয়োগ আসেনি। কারণ সেই সরকারের আমলে পৃথিবীর কোনো দেশে বিনিয়োগ করতে সাহস পায় না। কারণ এই সরকারের মেয়াদ নির্দিষ্ট নেই, যে কোনো মুহূর্তে এই সরকার নির্বাচন দিয়ে বিদায় নেবে। যদি এই সরকার বিদায় না নেয়, নির্বাচন সঠিকভাবে না সম্পন্ন করে, তাহলে তাদের পরিণত হবে ফ্যাসিস্ট সরকারের মতোই। তাই আজকের এই দিনে আমি বিশ্বাস করতে চাই, আমি আশা করতে চাই, আজকে প্রধান উপদেষ্টা আজকে ভাষণ দেওয়ার কথা আমি এখনো শুনতে, রাত্রে ভাষণ দিবে। আমি আশা করি প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রের নায়ক, আগামী দিনে আধুনিক কৃষি নির্ভরশীল বাংলাদেশ গড়ার কারিগর, আধুনিক শিল্প নির্ভরশীল দেশ গড়ার ক্ষেত্রে দিনে সার্বক্ষণিক চিন্তা ভাবনা করে আগামী দিন দেশ কিভাবে চলবে সেই বিষয়ে সর্বত উনি বিভিন্ন পরিকল্পনা করছেন। আমাদের সেই প্রিয় নেতা জনাব তারেক রহমানের সঙ্গে বর্তমান প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছিল, সুন্দর একটি বৈঠক। সেই বৈঠকের পর আইএমএফ থেকে শুরু করে বিভিন্ন দেশ এবং তারা অর্থ ছাড় করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু পরবর্তী সময় কিছু দলের বিভিন্নভাবে প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করার চেষ্টা করার মধ্য দিয়ে এখনো পর্যন্ত আমরা কোন একটা নির্দিষ্ট তারিখ পাইনি। আমরা ওখানে শুনেছিলাম 2026 সালের 10ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। পরবর্তী সময়ে আমরা সেই তারিখ পরিবর্তন হতে দেখলাম এবং সিদ্ধান্ত হয়েছিল 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ। আমি আজকের দিনে প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাচ্ছি, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হবে, সেই নির্বাচনের তারিখ আপনি ঘোষণা করবেন। এটা আপনার কাছে আমার জোর দাবি এবং প্রত্যাশা। আমি আপনাকে ওইভাবে কথা বলতে চাই না। আমি এখনো আশাবাদী, এখন আমরা বিশ্বাস করে এই সরকারের অধীনে একটি সুস্থ নির্বাচন হবে। যদিও বিভিন্ন দল যারা রাষ্ট্রের ক্ষমতায় না কেউ রাষ্ট্রের ক্ষমতার সুযোগ সুবিধা ভোগ করছে, বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে তাদের লোককে প্রভাবিত করেছে এবং এইভাবে চলতে গেলে তাদের কোনো সমস্যা হবে না। যে কারণে তারা নির্বাচন থেকে পিছিয়ে যাওয়ার জন্য এক সময় এক কথা বলে। কোন সময় বলে পিয়ার প্রতিনিধি নির্বাচন হবে, কোন সময় বলে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, কোন সময় বলে জাতীয় জনপরিষদ নির্বাচন আগে হতে হবে, কোন সময় বলে সমস্ত সংস্কার না করা পর্যন্ত এবং বিচার না হওয়া পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন হবে না। আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বিনয়ের সাথে বলতে চাই, যারা এই ধরনের কথা বলছে তাদের রাজনৈতিক অবস্থান বাংলাদেশের মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা আছে সেই বিষয়টি আপনি বিবেচনা না করে তাদের কথা মতো বলে আপনার নির্বাচনের তারিখ ঘোষণা না করেন, তাহলে তারা কিন্তু আপনাকে বিভ্রান্ত হয়ে যাবে এবং সেই বিভ্রান্ত করার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটা বড় ধরনের বিপর্যয় হতে পারে। তাই তাদের কথায় কান না দিয়ে একটি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ 12ই ফেব্রুয়ারি আপনি ঘোষণা করবেন। আওয়ামী লীগ যখন রাষ্ট্রের ক্ষমতা ছিল তখন দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী
সামরিক বেসামরিক আমলা এবং কিছু ব্যবসায়ী, কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষক, তারা সরকারকে বিভ্রান্ত করে বলেছিল আওয়ামী লীগ একাই যথেষ্ট, অত কে নির্বাচনে আসলো আর কে নির্বাচনে আসলো এটা দেখার কোনো বিষয় নেই। তাই বলে তারা একতরফা নির্বাচন করেছিল। সেই নির্বাচন করার কারণে তাদের দেশে কিন্তু চলে যেতে হচ্ছে। তাই আমি পরিষ্কার করে বলতে চাই, এই সমস্ত দলের কথা শুনে যদি আপনারা নির্বাচনের সুস্থ তারিখ ঘোষণা না করেন, তাহলে আমি পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মাটিতে ফেব্রুয়ারির পরে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। তাই সরকারকে বলবো আওয়ামী লীগের মতো পরিণতি আপনাদের হোক, আমরা এটা চাই না। কারণ এই সরকারের যারা মন্ত্রী পদমর্যাদায় যারা উপদেষ্টা আছেন, তাদের ভেতরে 19 জন আছে বিদেশি নাগরিক, এবং যারা আছে তাদের এদেশে আন্দোলন সংগ্রামের কোন ইতিহাস তাদের নেই। তারা এই জন্য তাদের এই সময়টাকে তারা প্রলম্বিত করতে চাচ্ছে। এটা আপনার ঘাড়ের উপরে দায় দিয়ে, অতএব এই জায়গা থেকে আপনারা সতর্ক থাকবেন। এরপর আমি বলতে চাই, আজকে বাংলাদেশের কিছু দল, বিশেষ করে একটি দল যারা বিএনপি পেটের মধ্যে ছিল, কোলেও না বিএনপি পেটের মধ্যে রেখেছিল, বিএনপি যদি কোলে রাখতো তাহলে হয়তো হঠাৎ কোলে নিতে পারতো, বাইরে থেকে আঘাত আসলে হয়তো তাদের গায়ে লাগতে পারতো, সেটা যেন না লাগে সেই কারণে বিএনপি পেটের মধ্যে রেখেছিল। আর তার কারণে বিএনপি অনেকভাবে সমালোচিত হয়েছে। এই বাংলাদেশ যতদিন থাকবে, দেশনেত্রী বেগম খালেদাদের মতো এমন একজন মহিষী এবং সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তাকেও কথা শুনতে হবে। তাদেরকে এই পেটের মধ্যে রেখে তাদের গাড়িতে পতাকা দেওয়ার জন্য আজকে তারা বিএনপি থেকে আঙ্গুল তুলে কথা বলে। এই আটঘরিয়ার বাড়িতে এই যে আমার বাম পাশে যে অফিস, পার্টি অফিস, এই পার্টি অফিস ভেঙে তছনছ করে দিয়েছিল বিনা কারণে। এই সন্ত্রাসী গোষ্ঠী আমাদের নেতা আসিমউদ্দিন, এই ইউনিয়নের ভারপ্রাপ্ত রতন এবং মামুন এবং কামরুলকে নৃশংসভাবে তারা কুপিয়েছিল। যে দৃশ্য আপনারা দেখেছেন, আমি বারবার বলেছি আমাদের ছেলেরা বা আমাদের নেতারা যদি একটা লাঠি হাতে ধরে থাকে অথবা কাউকে আঘাত করতে যাচ্ছে, এমন কোন প্রমাণ যদি দেখাতে পারেন তাহলে সব দায়িত্ব আমি আমার নিজের কাঁধে নিয়ে নেব। নেই অথচ যারা এই কাজটিতে করেছে এটা সবাই দেখেছে, এটা প্রশাসন দেখেছে। প্রশাসনের সামনেই এই ভাঙচুরগুলো হয়েছে, প্রশাসন সেটা ভিডিও করেছে। আমাদের লোকজন এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছিল। তাই আমি প্রশাসনকে বলবো, সেই মামলা হয়েছে, তারা আবার বিনা কারণে আমাদের নেতা কর্মীদের উপরে মামলা করেছে, আজ পর্যন্ত তার জন্য কোনো সুরাহা হয়নি। এই আমি যেখানে বক্তব্য দিচ্ছি, ডান পাশে এই নিরীহ দোকানটা সেদিন ভাঙচুর করেছিল, তছনছ করেছিল খাদ্য সামগ্রী সহ। এটা কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে না, কোন আচরণ হতে পারে না। তাই আমি বলি বাজারের সিসি ক্যামেরা সব ধারণ করা আছে। আমি এখনো বলতে চাই, আমাদের এই মোটরসাইকেল চত্বরে মোটরসাইকেলকে ভেঙে চুয়ে তছনছ করে দিয়েছে। আমি এরপরে তার জন্য কোনো প্রতিবাদ সভা করিনি। আমি সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে এই আটঘরের মাটিতে এসেছিলাম। এই আটঘরিয়া এরিয়া যেখানে শুরু হয়েছিল সেখান থেকে আমি একটা ভাঙা মোটরসাইকেল করে আমি আপনাদের মাঝে এসেছিলাম। আজ পর্যন্ত আমরা কোন ধরনের অপকর্ম অথবা কোন ধরনের বিরোধ সৃষ্টি হোক, এই কাজগুলো আমরা এখনো করে নাই, কারণ আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আমরা পরিষ্কার করে বলতে চাই, ভবিষ্যতে এই ধরনের কোন কর্মকাণ্ডের সাথে আপনারা জড়িত হবেন না, এটা আমি পরিষ্কার করে বলতে চাই। বাংলাদেশের রাজনীতি এখন নতুন ধারায় প্রবাহিত হবে। এখন স্লোগান উঠেছে, আমরা বলি না, আমরা তো এত বছর সাথে করে নিয়েছিলাম। এখন কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন আলেম সমাজ এবং বিভিন্ন ছাত্র সমাজ কিন্তু স্লোগান দেওয়া শুরু করেছে, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। বহু মানুষ বহু ছেলেরা কিন্তু এগুলি শুরু করেছে, পাকিস্তানের রাজাকার, পাকিস্তানে চলে যা, এই সমস্ত স্লোগান শুরু হয়েছে আপনাদের এই অপকর্মের কারণে।
অনেক মৌলানারা আজকে ব্যাখ্যা দিচ্ছে, হাদিস দিচ্ছে। তারা বলছে জামাত ইসলাম কোন ইসলামিক দল না, এরা মৌদুদিবাদী, এরা ইসলামের পক্ষে দল না। আজকে তারা পরিষ্কার করে বলছে। আমরা তাই পরিষ্কার করে বলতে চাই, আপনাদের আচরণ শুধরাতে হবে। কথায় কথায় আঙ্গুল তোলা যাবে না। আপনারা এতগুলি মোটরসাইকেল ভেঙেছেন, অনুশোচনা আপনারা করেন নেই। আমাদের এতগুলি নেতাকে আহত করেছেন, ক্ষতবিক্ষত করেছেন। আমাদের নেতাদের জন্য আপনাদের এতটুকু সমবেদনা আপনারা প্রকাশ করেন নাই। আপনাদের অফিসে কোরআন শরীফ পড়িয়ে আমাদের উপরে আপনারা দায় চাপিয়েছেন। আমি বলেছি, পরিষ্কার করে বলেছে, আমরা জেনেছিলাম ফোন নিতেছিল, আগুন ধরেছে, আমরা সেখানে গিয়েছিলাম, যে সেই ধোঁয়া আমরা নিজে দেখেছি। তারপর আমাদেরকে আর ফোন করেনি, যার কারণে আমরা সেখানে যাইনি। তার মানে অগ্নির পরদেশে আগুন ধরেনি। তারপরে করে থাকে একটা দলের অফিসে কতগুলি অংশ থাকতে পারে, ওখানে তো পুরান শিক্ষার জন্য পার্টি অফিস না, হয়তো দু একটা থাকতে পারে। কিন্তু যেভাবে দেখলাম এই যে মিথ্যাচার, আমি বলতে চাই বাংলাদেশের মাটিতে আমার যাই হোক স্বাধীনতা বিরোধী রেখে বাংলাদেশের মানুষ রাষ্ট্র ক্ষমতায় আসতে দিল না, কোনদিনও দিল না। পরিষ্কার হবে আজকে মানুষ রক্তমত হচ্ছে। আপনারা মনে করছেন কিছু কিছু দলকে নিয়ে বিহার ছাড়া নির্বাচন করবেন না ঘোষণা দিয়েছিলেন, ওই চরমনাইকে আপনারা মনে করেছেন আপনাদের শক্তি জুটাবে। এই চরমনাই যেদিন পাকিস্তানে হানাদারদের সহযোগিতা করেছিল, তারা সাধারণ পক্ষের শক্তি ছিল না। দীর্ঘ 15.5 বছর আওয়ামী লীগের পক্ষে কাজ করে আওয়ামী লীগকে দীর্ঘদিন ক্ষমতা থাকার ব্যবস্থা করে দিয়েছিল। বরিশালে একটা নির্বাচনকে কেন্দ্র করে হাত পাকা সেই নির্বাচন দেখলাম। সেদিন আওয়ামী লীগের নেতা কর্মীরা হাত পাকা ভেঙে দিয়ে হুজুরকে মেরে রক্তাক্ত করার পর থেকে সেদিন থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা মাঠে নেমেছিল। তাও মাঝে মধ্যে তাদের সাথেই হয়তো তারা কথা বললো, কারণ দীর্ঘদিনে তাদের সম্পর্ক। সেই চরমনায় বলে গিয়ে আপনাদের নেতা তারেক রহমান যদি ভালোই হয়ে থাকে, তাহলে উপর থেকে ফেলে সেনাবাহিনী সেদিন তার মাজা ভেঙে দিয়েছিল কেন? আমি যদি প্রশ্ন করি, আপনি কি খারাপ মানুষ? আপনি যদি তাই মনে করে থাকেন, তাহলে আওয়ামী লীগের লোকেরা সেদিন আপনাকে নিয়ে আপনার মুখ ফাটিয়ে দিয়েছিল, তাহলে কি আপনি খারাপ মানুষ? আপনাকে স্বীকার করে নিতে হবে। আজকে থুতু উপর দিকে ফেললে নিচে দিকে চলে আসে। আজকে আমরা যেভাবে আপনারা আমাদের দিকে কথা বলেন, আজকে আমি পরিষ্কার করে বলছে, আমরা আন্দোলন সংগ্রামের পরে আমরা যখন 5ই আগস্ট পেলাম, তারপর হঠাৎ করে স্লোগান শুরু হলো, নৌকা ধানের শীষ, 1 সাবে 2 সাবের 1 বিষ। আমি পরিষ্কার করে বলেছিলাম, আজকেও বলছে এই স্লোগান যারা দিবে তাদের জিব্বাটা কেটে কালো কুত্তাকে খাওয়া দেবেন। এত বড় সাহস! শত শত মানুষ জীবন দিল, আহত হলো, ক্ষতবিক্ষত হলো। আমরা বারবার কারাগারে গেলাম, রিমান্ডে গেলাম, আমাদের নেত্রীকে সারা দিয়ে বিদেশ যেতে দিল না। আমাদের নেতা তারেক রহমানের একের পর এক মামলা দিয়ে তাকে দেশে আসতে দিল না। আর সেই বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করে এত বড় দুঃসাহস তারা পায় কোথায়? আবার গত কয়েকদিন আগে একদিন দেখলাম হঠাৎ করে স্লোগান শুরু হয়েছে, ভুয়া ভুয়া, বিএনপি ভুয়া। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই সমস্ত স্লোগান বাদ দিতে হবে। পুরা ঢাকায় সব হত্যাকাণ্ডের শিকার হলো, সব ব্যবসায়ী ছিল, ভাঙনি ব্যবসায়ী ছিল, ভাঙনি দ্রব্য কেনে একসাথে তারা ছিল, একসাথে তারা চলত। তাদের ব্যবসায়ের দ্বন্দ্ব নিয়ে অত্যন্ত নিশ্চিত ভাবে সে নিহত হলো। সেই দৃশ্য আমরা দেখেছে, আমরা নিন্দা জ্ঞাপন করেছে, আমরা ক্ষোভ প্রকাশ করেছে ওই নিঃশ্বাস ঘটনার জন্য। কিন্তু তার জন্য তারেক রহমানের দায়িত্ব কোথা থেকে আসলো? বিএনপির দায়িত্ব কোথা থেকে আসলো? ওখানে 2 জন যুব দলের ছেলে ওর সাথে ব্যবসা করত। আমরা সাথে সাথে জানার পর তাদের দল থেকে আমরা বহিষ্কার করেছে। আমরা থানায় বলে দিয়েছে তাদের বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য। আমরা আমাদের আইনজীবীদেরকে বলে দিয়েছে ওর পক্ষে কোন আইনজীবী কোর্টে জামিন জন্য তারা মুভ করবে না। তাহলে আমাদেরকে কেন সেদিন রাতে দেখলাম ছাত্র সমাজ বিভ্রান্ত হয়ে তারেক রহমান নামে বিভিন্ন ধরনের তারা স্লোগান দিল।
এমন বিশ্রী ভাষায় স্লোগান দিল যে স্লোগান কানে শোনা যায় না। আমি পরিষ্কার করে বলতে চাই, এই সমস্ত স্লোগান অসভ্য স্লোগান, একজন নেতা নির্দোষ, তাকে তার বিরুদ্ধে এই ধরনের স্লোগান দেওয়াটা মহা অন্যায় বলবো, মহা পাপও বলবো। আপনারা ইসলামের দাম নিয়ে আপনারা রাজনীতি করেন, আপনারা নিজেই স্বীকার করেছেন। আমি আগে কোনদিন বলি নাই, অনেক দিন হয়েছে বলতাম না, কিন্তু আপনাদের আমির উনি নিজে স্বীকার করেছেন, পরিষ্কার করে বলেছেন আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, তবে আমরা 1% রাখতে চেয়েছিলাম। এই কথার মধ্যে দিয়ে 71 সালে স্বাধীনতা যুদ্ধের নারী ধর্ষণ থেকে শুরু করে বাড়িঘর জ্বালানো পুরানো ওই রাজাকার সৃষ্টি করে, আসাম তাল বদল সৃষ্টি করে, শান্তি কমিটি সৃষ্টি করে আমাদের মা বন্ধুকে পাকিস্তানের আর্মির হাতে তুলে দেওয়ার জন্য সমস্ত দায় জামাত গ্রহণ করেছে। কথায় কথা আছে, আমরা আপনাদের বিরুদ্ধে মুখ খুলে দেয়, আমাদের বিরুদ্ধে মুখ খোলেন। আর একটা ছাত্র সংগঠন তারা আন্দোলন করে, তারা রাজনৈতিক দল করেছে, তারা দল করে বিএনপির বিরুদ্ধে কথা বলে, ম্যাডামের বিরুদ্ধে কথা বলে, ম্যাডামের কাপড় চোপড় গহনা সব কিছু বন্টন করে দিতে বিভিন্ন ধরনের ওই স্ত্রীদের কাছে পরিষ্কার করে বলতে চাই, এই কথা দ্বিতীয়বার যেন আর উচ্চারিত না হয়, পরিষ্কার করে বলতে। আমাদের রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি, আপনাদের মহান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপনারা বিভিন্ন কর্মসূচির সমালোচনা করেন। আরে বাংলাদেশ তাদেরকে কোথায় দাঁড়িয়ে আছে? এই বাংলাদেশ দিকে তাকালে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি ভেসে উঠবে। কারণ মহান স্বাধীনতা ঘোষণা দেওয়া থেকে শুরু করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, সেক্টর কমান্ডার হয়েছেন, বিভিন্ন উপাধি পেয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তী সময়ে সেনাবাহিনীর কুপাটাগুর মধ্য দিয়ে তাকে বন্দী করা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এমন কোন সেনাপ্রধান নেই যাকে তার সিপাহী জনতা তাকে মুক্ত করেছে। মুক্ত করার মধ্য দিয়ে তার উপরে যখন ন্যস্ত হলো দেশ রক্ষা করার ওই বিশৃঙ্খল অবস্থা থেকে মুক্ত করার জন্য সেদিন যদি শহীদ রাষ্ট্রপতি নিজে বুদ্ধিমত্তা দিয়ে যদি সেদিনের সেই পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে না নিতে পারতেন, তাহলে সেদিন বাংলাদেশের সেনাবাহিনী বলে কিছু থাকতো না। কারণ সেদিন কর্নেল তাহেরের নেতৃত্বে যে বিপ্লবী সৈনিক সংস্থা হয়েছিল, তাদের সেদিন স্লোগান ছিল সিপাই সিপাই ভাই ভাই, হাবিলদারের উপর অবস্থান নাই। তারা আর্মি মেজরদেরকে হত্যাকাণ্ড হত্যা করা শুরু করেছিল। একজন বোন মেজর হওয়ার অপরাধে তাকে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছিল ক্যান্টনমেন্টের ভিতরে। সেদিন সামরিক বাহিনীর মেজর র্যাঙ্কে যারা ছিলেন তারা কাপড় চোপড় খুলে বিভিন্নভাবে তারা বেড়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই শহীদ রাষ্ট্রপতি পরবর্তী সময়ে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। আমাদের পবিত্র সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংশোধন করেছেন একটি যুগান্তকারী সিদ্ধান্ত। পরবর্তী সময় এই বাংলাদেশ ছিল দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশ। খাদ্য না পাওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ সেদিন রাস্তায় পড়েছিল কঙ্কাল হয়ে। আমরা সেই কঙ্কালের চেহারা এখনো দেখতে পাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতার তার উপর অর্পণ হওয়ার পর উনি 3.5 বছরের মাথায় বাংলাদেশের খাদ্যের সংশোধন অর্জন করার মধ্যে দিয়ে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করেছিলেন। আজকে বাংলাদেশের এই যে 1 কোটির উপর মানুষ আজকে বিদেশে থাকে, যারা আজকে কর্মসংস্থান, যাদেরকে আমরা বলি রেমিটেন্স যোদ্ধা, এই রেমিটেন্স যোদ্ধাদের প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অত্যন্ত বুদ্ধিমত্তার মধ্যে দিয়ে এই যে আপনি শুরু করেছেন। সৌদি বাদশার কাছে গিয়েছেন এবং ওয়াসির সম্মেলনে বলেছিলেন সৌদি বাদশাহ বাংলাদেশের সেই সময় রাষ্ট্রপ্রধান ডক্টর জিয়াউর রহমানকে অনেক কিছু দেওয়ার পর সেদিন জিয়াউর রহমান বলেছিলেন আপনি আমাকে এত কিছু দিলেন, আমিও আপনাকে কিছু দিতে চাই। সেদিন সৌদি বাদশাহ অবাক দৃষ্টিতে তাকিয়েছিল বাংলাদেশের রাষ্ট্রপতি আমাকে আর কি দিবে। সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিমের চারা নিয়ে যে বলেছিলেন এই নিম গাছ লাগিয়ে আপনার এই সৌদি আরবের এই মরুভূমিকে আমি ছায়া শীতল ভাবে আমি এই আরাফার ময়দানে আমি করি আপনাদেরকে নিম শীতল নিমের গাছ লাগিয়ে আমি সেদিন ওই জায়গায় সাহায্য দেবো। আপনারা দেখেন হাজিরা যারা গেছেন তারা সেখানে গিয়ে দেখেন যে জিয়াস আছে, ওইটা ছিল উপলক্ষে মাত্র শ্রমিক পাঠানোর। তারপর থেকে এই যে বিভিন্ন বিদেশে আমাদের শ্রমিক বাইরে যায়, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলে, যাদের কারণে আমরা টিকে আছি। আজকে বাংলাদেশের 50 লক্ষ মা বোনেরা আজকে গার্মেন্টস শিল্পে চাকরি করে। হ্যাঁ,
সেখানে আজকে 50 লক্ষ নারীরা আজকে সেখানে কাজ করে খায়, 2 কোটির উপরে মানুষ সেখানে কিন্তু এই গার্মেন্টের সাথে জড়িত। একে করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলে পাকিস্তানের চর, বাংলা বলতে পারে না, অথচ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 21 পদক প্রবর্তন করেছেন, সাজা পদক প্রবর্তন করেছেন। এই দেশের বয়স্ক মানুষ শিক্ষিত ছিল না, জিয়াউর রহমান 900 লক্ষ বাড়ি গ্রামে গ্রামে সৃষ্টি করার মধ্য দিয়ে, সেখানে প্রণোদনা দেওয়ার মধ্য দিয়ে এই দেশের মানুষকে নিরক্ষতার হাত থেকে দূর হতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এইভাবে বাংলাদেশ যেদিকে তাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিত্র ভেসতেছে, অন্যান্য চিত্র ভেসতেছে। পরবর্তী সময় দেশের বেগম খালেদা জিয়া 91 বছরের রাষ্ট্রীয় ক্ষমতা দেশে আমাদের কৃষকরা যে ঋণগ্রস্ত ছিল 5,000 টাকা কৃষির সুদ মাফ করে, আসল মাফ করে দিলেন, 10,000 টাকা কৃষির সুদ মাফ করে দিয়েছেন। বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশে 1 কোটি মানুষ আজকে বিদেশে আছে, তাদের কোনো মন্ত্রণালয় ছিল না। দেশের বেগম খালেদা জিয়া কর্মসংস্থান মন্ত্রণালয় সৃষ্টি করেছেন। আমাদের মুক্তিযোদ্ধা 30 কেজি গম বা চাল পাবে এবং বিনা বেতনে লেখাপড়া করে মেয়েরা এবং তাদেরকে উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছিল। এইভাবে দেশের বেগম খালেদা জিয়া দেশটাকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে সেই বেগম খালেদা জিয়াকে তারা সমালোচনা করতে এতটুকু কাপড় করে না। তাই আমি বলে বিএনপির ইতিহাস বলতে চাই, উন্নয়নের কথা আমি বলতে চাই, এই বাংলাদেশের এই যে বেসরকারি ব্যাংক বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বলেন, এই সবকিছু বেগম খালেদা জিয়ার আমল থেকে শুরু হয়েছে। আজকে সেই বেসরকারি বিশ্ববিদ্যালয় আজকে বাংলাদেশের 100 উপর চলে গেছে। এই সূচনা বেগম খালেদা জিয়া। বেসরকারি ব্যাংক ব্যবস্থা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করে দিয়েছেন বলে আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে, বিমান আকাশপথ বন্ধ করে দিয়েছে, রাজপথ বন্ধ করে দিয়েছে, পানিপথ বন্ধ করে দিয়েছে, রেলপথ বন্ধ করে দিয়েছে। তারপর আমাদের লোকেরা কলা গাছকে ভেলা বানিয়ে গিয়েছে, নদী ছাত্রে গিয়েছে, মোটরসাইকেল নিয়ে গেছে, পায়ে হেঁটে গিয়েছে। সেখানে রান্না করার জন্য যে চুলা করতাম, চুলার ভিতরে পানি ঢেলে দিতে জন্য রান্না করতে না পারে শীতের দিন, বৃষ্টির দিন উপেক্ষা করে আমরা সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের আমরা সেই সমাজ ধরলাম। সেই বিএনপিকে আজকে আপনারা সমালোচনা করেন, বিএনপি আপনারা আজকে জোট করতে চাচ্ছেন। আমি তাই পরিষ্কার করে বলতে চাই, আমরা তো এতগুলি কথা বললাম, একটা কথা জবাব দেবেন, এরপরে এসে বলবেন আপনারা যারা বিএনপির বাইরে যারা রাজনীতি করছেন। আমি এতগুলি উন্নয়নের কথা বললাম, এই যে কালার টেলিভিশন আমরা যখন বিশ্ববিদ্যালয় পড়তাম, হঠাৎ করে শুনে যে কালার টেলিভিশন যেমন যারা তেমনি দেখা যায়, ছুটে গেলাম টিভির মধ্যে চলে গেলাম। এই যে আগে মানে হাতে লিখতে, এটা যুগের সাথে অবশ্যই পরিবর্তন, এটা তো অস্কার আমি করছি না। সেখানে যে আজকে ফটোস্টেট মেসেজ দিলে পরে কাগজ বেরিয়ে আসে যায়, আমরা সারা নোট লিখতাম, নিয়ে এসে লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যেত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন থেকে শুরু হয়েছে আধুনিক বাংলাদেশ কারিগর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আজকে সমালোচনা করেন, তারেক রহমানকে নিয়ে সমালোচনা করেন। তারেক রহমান বিদেশে এই অবস্থার মধ্যে থেকেও উনি আমাদের শক্তি জুগিয়েছেন, আন্দোলনের সময় বিভিন্ন সহায়তা করেছেন, যারা যারা সেই সময় ছাত্ররা ছিল তারা তা স্বীকার করেছেন। তাই প্রিয় ভাইয়ের আমার, বিএনপির বিরুদ্ধে অনেক সমালোচনা হবে। বিএনপির মান সম্মান নষ্ট করার জন্য বিএনপিকে বলা হবে চাঁদাবাজ, বিএনপিকে বলা হবে লুটেরা, বিএনপিকে বলা হয় ভূমি দখল, জমি দখলের দল। এইভাবে তারা একটা চিত্রিত করা শুরু করছে। কিন্তু এখন কি দেখা যাচ্ছে, এখন কি দেখছে, যারা সমালোচনা করেন বিভিন্ন জায়গায় ধরা পড়ছে কে আমাদের জামাতের অমুক চাঁদাবাজ ধরা পড়ছে। তাই আমি বলি তারা বিএনপিকে চাঁদাবাজ করে আমরা বলতে বাধ্য হচ্ছি যে তারা শুরু হয়েছে, তাদের শুরু চাঁদা দিয়ে শুরু হয়েছে, তাদের চাঁদা দিয়ে শুরু হয়েছে। তার কারণ তাদেরকে ব্যবসা ছিল না, তাদেরকে নতুন সংগঠন রূপান্তরের 2টা ফ্লোর নিয়ে যারা আছেন তারা সেরাটনে এক একটা প্লেট খাওয়ার দাম 9,000 টাকার মতো। তারা ইফতার করেন, কোথায় টাকা পান? এই যে রোড মার্চ করলেন, এই লং মার্চ রোড মার্চ যাই বলেন না কেন, যাই বলেন এটা করলেন, এর জন্য বাংলাদেশ সরকার তার সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন সব তাকে নিরাপদ দেওয়ার ব্যবস্থা করেছেন। আমি পরিষ্কার করে বলতে চাই,
এই লং মার্চে জনগণের কি উপকার হয়েছে? 5 টাকা কি লাভ হয়েছে? জিডিপি কি বেড়েছে? বরঞ্চ আমাদের ডলার খরচ করে যে তেল আমরা ক্রয় করেছি, সেই তেল এখানে খরচ হয়েছে, আর সরকারের কোটি কোটি টাকা এখানে ক্ষতি হয়েছে প্রশাসনের ভিতরে খরচ করতে জন্য। তাই বলে এইভাবে যদি চলতে থাকে, একদিন এদের পাহারা দেওয়ার জন্য যত টাকা খরচ হয়েছে তারও কিন্তু একদিন হিসাব বাংলাদেশ দিতে হবে। আমার দেশের সেনাবাহিনীকে অসম্মান করা হচ্ছে। তারা কেন সামরিক যান নিয়ে তাদের নিরাপত্তার জন্য তারা তাদের পিছনে পিছনে ঘুরবে? আমার সেনাবাহিনী তো কাউকে ওইভাবে পাহারা দেওয়ার জন্য বিশেষ বিশেষ ক্ষেত্রে তার দায়িত্ব পালন করবে। দিনের পর দিন তারা রাস্তায় রাস্তায় থাকবে, বিভিন্ন সময় রাস্তায় থাকতে থাকতে তাদের ভিতরে বাম মিশতে মিশতে তাদের ভিতরে নৈতিকতার অবক্ষয় হচ্ছে। অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় কিছু ঘটনা ঘটছে। যেমন র্যাবের অনেক সদস্যরা দেখেছে টাকার বিনিময়ে 7 খুন করে, টাকা গিয়ে ওই মাদারি গিয়ে তারা লুট করে। এই বাইরে থাকলে এই ঘটনায় ঘটে, সেনাবাহিনীর কাজ দেখি না। তাই আমি পরিষ্কার করে বলতে চাই, সেনাবাহিনী নিয়ম করার পরে আর দায়িত্ব পালন অবশ্যই তারা পুলিশই দায়িত্ব তারা পালন করবেন না। এখানে পুলিশ বাহিনী আছে, তারা দায়িত্ব পালন করবে, সেনাবাহিনী এই দায়িত্ব পালন করার কথা না। তাই বলে ফেব্রুয়ারির মধ্যে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তাই শেষ কথা যেটা বলে, অনেক ষড়যন্ত্র হবে। আপনাদের একটা কথাই বলতে বলবো, একটা কথাই সেখানে বলতে এই কাজটা আমরা করেছে। আমি একটা সিনেমা দেখেছিলাম আগে, গোলাপি এখন ট্রেনে, গোলাপি জিজ্ঞাসা করা হয়, গোলাপি কথা বলে না। পরে ওই অভিনেতা যে বলছে, ও গোলাপি একটা কথা ক, গোলাপি একটা কথা ক, গোলাপি কথা বল না। তা আমার ভাইদেরকে বলে, ও ভাইয়ের আমার একটা উন্নয়নের কথা বলেন না ভাই, এই উন্নয়নটা আপনারা করেছেন, বলেন আমরা সংস্কৃতি সংরক্ষণ করেছে, বলেন আমরা এই কাজটি করেছি, বলতে পারবেন না। তাই যত ষড়যন্ত্র হোক না কেন, সমস্ত ষড়যন্ত্রকে তছনছ করে দিয়ে এদেশের মানুষ, সাধারণ মানুষ আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে দেশ সেবার সুযোগ দিবেন বলে বিশ্বাস সমস্ত সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ এবং কর্মী ভাইকে এই বড় একটা কর্মসূচি করার জন্য আমি এবং অনেক সুন্দর বক্তব্য শুনতে রহমান